নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময়। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। দেখুন, আমরা সকলেই জানি ক্ষমতা চিরস্থায়ী নয়। রাজনীতির চাকা যখন ঘোরে তখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দুর্গগুলো বালির প্রাসাদের মতন ভেঙে পড়তে শুরু করে। যে হরিশ মুখার্জি রোড কিংবা শান্তিনিকেতনের লিপস অ্যান্ড বাউন্স সংলগ্ন সম্পত্তি একসময় ছিল বাংলার ক্ষমতার অলিখিত ভরকেন্দ্র, আজ সেখানে ঝুলছে আইনি নোটিশ। আজ সেখানে চুরমার হচ্ছে দম্ভ। যে নেতা একসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুঙ্কার দিয়ে বলতেন, কলকাতা পুরসভায় গিয়ে জিজ্ঞাসা করুন অবৈধ অংশটা কোথায়, আজ সেই নেতাই আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সুর নরম করে কলকাতা পুরসভার কাছে হাত জোর করে সবাই চাইছেন। হ্যাঁ, আমরা কথা বলছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই সুরবদল? কেন আচমকা বাঘের গর্জন পরিণত হলো আইনি চিঠির অনুনয়? শহর জুড়ে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে এক সময়ের দুর্ভেদ্য সমস্ত সিন্ডিকেট সাম্রাজ্য। কলকাতার দিকে দিকে এখন শুধুই গর্জে উঠছে বুলডোজার। তিলজলা, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ থেকে শুরু করে উল্টোডাঙ্গা কিংবা বেহালা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধাংদেহী রূপে কাঁপছে গোটা তিলোত্তমা। বেলেঘাটার ত্রাস, রাজু নস্কর তার ডেরাও কিংবা বালিগঞ্জের কুখ্যাত সোনা পাপ্পু তার বেআইনি বহুতল। মন্ত্রীর উপস্থিতিতে এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় সবকিছু ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই আবহেই বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে এক নজিরবিহীন নাটকীয় মোড়। প্রশ্ন উঠছে, কলকাতার রাজপথে এই চাকা ঘোরার কারণেই কি এবার চরম ভয় পাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে কি নিজের ক্ষমতা আর সাম্রাজ্যের পতন চাক্ষুষ করেই এবার সুর নরম করলেন যুবরাজ? আজ আমরা তাই অন্বেষণ করব কালীঘাটের এই অলিখিত আতঙ্কের আসল সত্য। হ্যাঁ, দেখুন, ঘটনার সূত্রপাত কলকাতা পৌর নিগমের একটা ঝটিকা পরিদর্শন। সেটাকে কেন্দ্র করে আমরা কি দেখলাম? বিজেপি সরকার রাজ্য ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রথম এবং প্রধান এজেন্ডা ছিল কোনো রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আর সেই যুদ্ধংদেহী মনোভাবের প্রথম বড় কোপটি এসে পড়েছে স্বয়ং রাজ্যের প্রাক্তন শাসক দলের ফার্স্ট বয়ের দুর্গে। অভিযোগ, শান্তিনিকেতন এবং কালীঘাটের বাড়ির বেশ কিছু অংশে কোনো রকম বৈধ প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে নতুন ইমারত। কিছু পুরনো অংশ ভেঙে সম্পূর্ণ অবৈধভাবে নতুন করে নির্মাণ কাজ চালানো হয়েছে। আর এরপরেই জারি করা হয় 401 এই ধারায় নোটিশ, যা পাঠানো হয়েছে 188A হরিশ মুখার্জি রোড এবং 121 কালীঘাট রোডের ঠিকানা। কলকাতা পৌর নিগমের নোটিশে পরিষ্কার লেখা ছিল, আগামী 7 দিনের মধ্যে এই বেআইনি অংশ নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে। আর যদি তা না করা হয় তবে পুরসভার নিজস্ব বুলডোজার বাহিনী গিয়ে সেই নির্মাণ গুড়িয়ে দেবে। এই আলটিমেটাম পাওয়ার পরেই যেন পায়ের তলার মাটি সরে যায় কালীঘাটের অন্দরমহলে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঔদ্ধত্য প্রকাশ করেছিল, আজ তার আইনি সেলকে তড়িঘড়ি নামতে হয়েছে ময়দানে। একটু শোনাবো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন? না, শোনাই, শুনুন কি বলেছিলেন। নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়। জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ। যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। সেদিন হঠাৎ বাঘ হয়ে গিয়েছিলেন, আজ কি বেড়াল হয়ে গেলেন? আইনজীবী মারফত কলকাতা পুরসভার কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে সময় ভিক্ষা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 7 দিন। কিন্তু প্রশ্ন হলো, এই সুর নরম কি শুধুই আইনি কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনৈতিক দেউলিয়াত্ব? কেন হঠাৎ করে ফুরিয়ে গেল সেই ডায়মন্ড হারবার মডেলের তেজ? কেন আজ ফলতার মাটিতে তৃণমূলের দুর্গ তাসের ঘরের মতন ভেঙে পড়েছে আর সেখান থেকে পুনর্জন্ম হচ্ছে বামেদের?
এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে একটু অতীতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হরিশ মুখার্জি রোড কেবল একটি রাস্তার নাম নয়, বিগত 1.5 দশক ধরে এই রাস্তাটি ছিল ক্ষমতার অলিখিত প্রবেশদ্বার। আমলা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, পুলিশের আইপিএস থেকে শুরু করে দলের শীর্ষ নেতা, সবারই লাইন লেগে যেত ওই বাড়ির বাইরে। আর এই সাম্রাজ্যের যিনি মধ্যমণি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা হুঙ্কারে কাঁপত মেদিনীপুর থেকে কোচবিহার। যখনই বিরোধীরা তার সম্পত্তির উৎস বা বাড়ির নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই মিলেছে ঝাঁঝালো উত্তর। এই যে মানসিকতা, এটা তৈরি হয়েছিল এক চরম রাজনৈতিক একাধিপত্য থেকে। যখন কোনো দল বা কোনো নেতা ধরে নেন যে প্রশাসন, পুলিশ এবং পুরসভা তাদের পকেটে, তখন আইনের শাসনকে তারা নিজেদের দাস মনে করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন কলকাতা পৌর নিগমের অন্দরে এমন কোনো ফাইল নড়াচড়া করবে না যা তার সাম্রাজ্যে আঘাত করতে পারে। কিন্তু ক্ষমতা বদলের সাথে সাথেই যে ফাইলে ধুলো জমে গিয়েছিল তা ঝেড়ে ফেলা হয়, এবং সেই ফাইলই যে একদিন গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে, এই নোটিশ তারই জলজ্যান্ত প্রমাণ। কিন্তু ঠিক কি লেখা রয়েছে এই নোটিশে, এবং কেন এই নোটিশ পাওয়ার পর অভিষেকের আইনজীবীদের রাতের ঘুম উড়ে গেছে? কলকাতা পৌর নিগম আইন বা কেএমসি অ্যাক্ট 1980 তার 401 ধারা, এটা অত্যন্ত শক্তিশালী একটি আইনি অস্ত্র। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি পুরসভার আগাম অনুমতি বা অনুমোদিত প্ল্যান ছাড়া কোনো নির্মাণ কাজ করেন বা পুরনো কাঠামো ভেঙে নতুন করে অবয়ব তৈরি করেন, যা পুরসভার বিল্ডিং বাই ল লঙ্ঘন করে, তবে পুরো কর্তৃপক্ষ সেই নির্মাণকে সম্পূর্ণ বেআইনি বা ইললিগ্যাল ঘোষণা করতে পারে। শুধু ঘোষণাই নয়, এই ধারার অধীনে বাড়ির মালিককে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় সেই বেআইনি অংশে নিজের খরচে ভেঙে ফেলার জন্য। অভিষেকের ক্ষেত্রেও এই সময়সীমা দেওয়া হয়েছিল মাত্র 7 দিন। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 188A হরিশ মুখার্জি রোড এবং 121 কালীঘাট রোডের যে সম্পত্তিটি রয়েছে, যার একটা বড় অংশ অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে রেজিস্ট্রিকৃত, তার নিচে থাকা অভিষেক হার্ডওয়্যার নামক দোকানের ওপরের অংশে ব্যাপক রদবদল করা হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ারদের রিপোর্ট যেটি বলছে তা হলো, এই নির্মাণ শুধু যে বেআইনি তাই নয়, এটি সংলগ্ন এলাকার কাঠামোগত সুরক্ষাকেও বিঘ্নিত করেছে। একই সাথে শান্তিনিকেতনের বাড়িতেও একই ধরনের বেআইনি নির্মাণের হদিশ মিলেছে। এখন আইনের এই সারাশি চাপের মুখেই ঘটে গেল সেই বহু প্রতীক্ষিত সুরবদল। চিঠির বয়ানে কোনো অহংকার নেই, নেই কোনো রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। কিন্তু কলকাতা পুরসভা সূত্রে যে খবর, বিষয়টি এত সহজে মিটছে না। পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে চিঠি পাওয়া গেছে এবং আইন অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তথ্য জমা দেওয়ার জন্য কিছুটা সময় হয়তো দেওয়া হবে, কিন্তু সেই ফাইলটি এখন সরাসরি চলে গেছে পুরসভার কমিশনারের টেবিলে। কমিশনার নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু ক্ষমতার অলিন্দে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার শান্তিনিকেতন আর কালীঘাটের দিকেই ঘুরতে চলেছে নতুন বুলডোজারের গতিপথ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে একটি সুবিশাল এবং সুপরিকল্পিত অভিযানের অংশ। দীর্ঘ 15 বছর ধরে কলকাতায় যে বেআইনি বহুতল এবং প্রমোটিং রাজের সিন্ডিকেট সাম্রাজ্য গড়ে উঠেছিল, নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তার উপর নেমে এসেছে তীব্র কুঠারাঘাত। তিলজলা, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ থেকে শুরু করে উল্টোডাঙ্গা কিংবা বেহালা, কলকাতার এমন কোনো কোণা নেই যেখানে আজ বুলডোজারের গর্জন শোনা যাচ্ছে না। আজ রোববার, ছুটির দিন, তাতেও স্তব্ধ হয়নি অভিযান, বরং রবিবাসরীয় কলকাতায় কি দেখা গেল? দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। কসবায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ তদারকি করতে খোদ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সশরীরে হাজির হলেন। মাথায় হেলমেট, চোখে দৃঢ় প্রত্যয়। সেটা নিয়ে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছলেন, তখন চারিদিকে মোতায়েন বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। কি বললেন পুরমন্ত্রী সেখানে গিয়ে?
সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় গাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম দেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন দেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে ক্যাশ বা টাইমের বিনিময়ে, তাদেরও সমস্যা। দেখুন, পুরমন্ত্রীর এই বক্তব্য কেবল কোনো রাজনৈতিক হুমকি নয়, মাঠের স্তরে সেটাই এখন বাস্তব। বেলেঘাটা ত্রাস হিসেবে পরিচিত রাজু নস্কর, যার অঙ্গলি হেলনে একসময় ওই এলাকায় পাতার অনুমোদন মিলত না। হ্যাঁ, আজ তার তৈরি বেআইনি ইমারত ধুলোয় মিশে যাচ্ছে। তিলজলায় তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান, তার ক্ষমতার দম্ভকেও গুড়িয়ে দিয়েছে পুরসভার এই বুলডোজার। জাভেদ আহমেদ খানের পৈতৃক বাড়ি এবং তার অফিসে এবার পড়েছে পুরসভার নোটিশ। আগামী 26শে মের মধ্যে শুনানির সময় বেঁধে দেওয়া হলো। বালিগঞ্জের বিলাসবহুল এলাকা সোনা পাপ্পুর যে নাম, সেই নামের প্রমোটারের নির্মিত বহুতলটিও ভাঙার সময় এলাকার মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেছিলেন কিভাবে ক্ষমতার সমীকরণ বদলে গেছে। পুরুলিয়া থেকে হুগলির খানাকুলেও এখন শোনা যাচ্ছে বুলডোজারের গর্জন। এই সমস্ত এলাকায় এক সময় পুলিশের প্রবেশাধিকার ছিল নিয়ন্ত্রিত, আর আজ সেখানে কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ আর বুলডোজারের হুঙ্কার, থরথর করে কাঁপছে অপরাধের সিন্ডিকেট। কিন্তু কলকাতার এই বুলডোজার অ্যাকশনের সাথে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পতনের সম্পর্কটা ঠিক কোথায়? কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কলকাতায় বাড়ির দেওয়াল ভাঙার আগেই ডায়মন্ড হারবারে ভেঙে পড়েছে অভিষেকের রাজনৈতিক মিথ? আসুন এবার একটু নজর রাখি আমরা তাই দক্ষিণ 24 পরগনার সেই রণক্ষেত্রে। হ্যাঁ, বিগত 1 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি শব্দবন্ধ, সেটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, ডায়মন্ড হারবার মডেল। দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী কেন্দ্রটিকে তুলে ধরা হতো এক অপরাজেয় দুর্ভেদ্য দুর্গ হিসেবে। তৃণমূলের অন্দরে এবং বাইরে এই মিথ তৈরি করা হয়েছিল ডায়মন্ড হারবারে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, সেখানে ভোট মানেই শাসক দলের একতরফা জয় এবং লক্ষাধিক ভোটের লিড। কিন্তু 26 সালের এই বিধানসভা নির্বাচন এবং বিশেষ করে ফলতার নির্বাচনী সমীকরণ সেই সাজানো মিথকে এক লহমায় চুরমার করে দিয়েছে। ফলতার মাটিতে তৃণমূলের যে সাংগঠনিক দাপট ছিল তা যে কতটা ফাঁপা এবং কেবলই বেশি শক্তির ওপর দাঁড়িয়েছিল তা ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু তৃণমূলের এই শীর্ষ নেতৃত্বের কৌশলগত দূরত্ব এবং প্রার্থীর ময়দান ছাড়ার সুযোগকেই সুনিপুণভাবে কাজে লাগিয়ে নিল আলিমুদ্দিন স্ট্রিট। নেতৃত্বহীন তৃণমূল কর্মীদের একাংশ যখন দেখলেন যে তাদের যুবরাজ তাদের মাথার ওপর থেকে হাত তুলে নিয়েছেন, তখন তাদের মধ্যে তৈরি হয় এক চরম হতাশা। আর এই সুযোগেই ফলতার বুথ স্তরে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ল বামেরা। প্রথাগত শাসক বিরোধী ভোট, যা এতদিনে ভয়ে বা শাসনে বাক্সে বন্দী হতে পারত না, তা এবার হু হু করে গিয়ে পড়েছে বামেদের ঝুলিতে। যদিও বিজেপির 1 লক্ষেরও বেশি ভোটের বিপরীতে সিপিএম এর প্রাপ্ত ভোট 40,000-এর কিছু বেশি, কিন্তু ব্যবধানের দিক থেকে বিজেপির ধারের কাছে না থাকলেও কংগ্রেস বা তৃণমূলের মতন দলকে বহু পেছনে ফেলে সিপিএম এর এই দ্বিতীয় স্থান ধরে রাখা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ফলাফল স্বভাবতই একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তবে কি তৃণমূলের এই ঐতিহাসিক ভাঙন এবং সাংগঠনিক অবক্ষয়ের গর্ব থেকেই এবার ধীরে ধীরে নিজেদের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে শুরু করেছে বামেরা? 2026 সালের এই বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকলে মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য জয় বামেদের সেই দীর্ঘ 7 বছরের শূন্যের গেরো ভেঙে দিয়েছে। ডোমকলের সেই জয়ের পর বিরোধীরা বলেছিল ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ধর্মীয় সমীকরণ বা লোকাল ফ্যাক্টরের জন্য বামেরা জিতেছে। কিন্তু এখন ফলতার ফল প্রমাণ করে দিচ্ছে যে ডোমকল কেবল একটি বিচ্ছিন্ন পকেট ছিল না,
যেখানেই তৃণমূলের ক্ষমতার দাপট কমছে, যেখানেই পুলিশি নিষ্ক্রিয়তা বা শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলে দল খড়কুটোর মতন ভেঙে পড়ছে, সেখানেই দ্বিতীয় শক্তি অত্যন্ত দক্ষতার সাথে মাথা তুলে দাঁড়াচ্ছে বামেরা। তবে কি অদূর ভবিষ্যতে ক্রমশ বামেরাই হতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল? সেটা নয়, সময় বলবে। কিন্তু কালীঘাটের বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিশ আর ফলতার ভোটের ফলাফল, এই দুটি ঘটনাকে আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আসলে এরা একই সুতোয় কিন্তু গাঁথা। এরা প্রমাণ করেছে যে ক্ষমতার অলিন্দে যে ক্ষমতার ভারসাম্য এতদিন একতরফা ছিল তা আজ দ্রুত বদলে যাচ্ছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে গিয়ে কথা বলতেন, আজ তিনি আইনের ফাঁক ফোকর খুঁজছেন সময় চেয়ে। আর যে ডায়মন্ড হারবারকে তিনি নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন, সেখানকার মানুষ আজ তার তৈরি মডেলকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের নতুন খতিয়ান নিচ্ছে। অভিষেক বুলডোজার প্যানিক, বড় প্রশ্ন আজকে আপনাদের সামনে রেখেছি আমরা। কলকাতা পৌর নিগমের যে বুলডোজার অ্যাকশন চলছে তা কেবল ইট পাথরের দেওয়াল ভাঙছে না, এটি আসলে ভেঙে দিচ্ছে সেই রাজনৈতিক সুরক্ষা কবচকে যা এতদিন সমস্ত নেতার সমস্ত বেআইনি কাজকে আড়াল করে রাখত। আজ রাজু নস্কর, সোনা পাপ্পু কিংবা ফাইয়াজ খান, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। আর কাল যদি আইনি সময়সীমা শেষ হবার পর পুরসভার কমিশনার সবুজ সংকেত দেন, তবে হয়তো হরিশ মুখার্জি রোডের সেই বহুল চর্চিত ঠিকানাতেও গর্জে উঠতে চলেছে বুলডোজারের ইঞ্জিন। সুর নরম করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আইনি চিঠি কি তবে কেবলই ঝড়ের আগে স্তব্ধতা, নাকি এটা এক সময়ের অপরাজেয় নেতার রাজনৈতিক আত্মসমর্পণের প্রথম ধাপ? একদিকে বিজেপির করা প্রশাসনিক বুলডোজার নীতি, আর অন্যদিকে তৃণমূলের ধ্বংসস্তূপ থেকে মাথাচাড়া দিয়ে ওঠা বামেদের লাল পতাকার পুনরুত্থান। এই দুইয়ের নোটিশে আটকা পড়ছেন তৃণমূলের স্বঘোষিত যুবরাজ। আগামী দিনে কলকাতা পুরসভার কমিশনার কি সিদ্ধান্ত নেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য কি পারবে তার কালীঘাট, তার শান্তিনিকেতনের বাড়িকে বুলডোজারের হাত থেকে বাঁচাতে? আর ডায়মন্ড হারবারের যে মিথ ভেঙে গেছে তা কি আর কোনোদিন জোড়া লাগাতে পারবেন অভিষেক? সময়ের উত্তর দেবে। তবে একটা কথা পরিষ্কার, 2026 সালের এই নতুন বাংলায় বেআইনি দম্ভের দিন শেষ। আর আইনের শাসন এবং রাজনৈতিক সমীকরণের এই নতুন লড়াইয়ে কে টিকে থাকবে আর কার সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে তা দেখার জন্য নজর থাকবে আমাদের। আমরা ফলতার যে ফলাফল দেখেছি, মানে ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেলের দম্ভ চূর্ণ হয়ে গেছে। আর এই ডায়মন্ড হারবার সোকল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে বাংলা আজ যা ভাবে ভারত অনেকদিন পর ভাবে, এই কথাটিকে তিনি ঘুরিয়ে কি বলেছিলেন? ডায়মন্ড হারবার যা ভাবে বাংলা তার অনেক পর ভাবে। মানে ঘুরিয়ে ভাবুন, যে বাংলার রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছিলেন, সেখানে দলেরই সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার নেতৃত্ব বা নেত্রী তার ওপরে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভালো করে বুঝবেন, আজ সেই দম্ভ ভেঙে চুরমার। হয়তো মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি হচ্ছেন কি তা আপনারা বলবেন। কিন্তু এই দম্ভ চূর্ণ হওয়ার পেছনে আবারও বলছি, বামেদের দ্বিতীয় স্থানে চলে আসা, তাদের এই উৎপত্তি এবং একই সঙ্গে দাঁড়িয়ে সাধারণ মানুষ, প্রশাসন যদি কঠোর হয়, প্রশাসন তাদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, প্রশাসন যে সেই মোতাবেক কাজ করতে পারে, প্রশাসন সেটা দেখিয়ে দিয়েছে আজকেও। ডায়মন্ড হারবারের সেই ভোট, ডায়মন্ড হারবারের যে ফলাফল আজ ফলতায় আমরা দেখতে পাচ্ছি, তা অবশ্যই তাৎপর্য রাখে। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি করাপশন নিয়ে তার মন্তব্য আজকেও নন্দীগ্রাম থেকে করেছেন, সেই বক্তব্যের দিকে আমরা নজর রাখি। শুনুন। ফলতার বিফল ছিল জানেন তো, কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। পুষ্পা কাহা হ্যায় তুমি? এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে।
ভুলিনি, কিচ্ছু ভুলিনি, ভুলবো না। আজ যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়ে গিয়েছেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। আজ সেই হুঙ্কার মনে আছে কার কত সম্পত্তি, আজকে সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারবার বলেছিলেন তারপরেই বোঝা যাচ্ছিল যে সমস্ত বেআইনি নির্মাণ, সে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। থরহরি কম্প এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মনের ভেতরেও যে বেজেছে সেই থরহরি কম্পের আওয়াজ শোনা যাচ্ছে, সাধারণ মানুষ তারা শুনতে পাচ্ছেন। এবং এই থরহরি কম্প পরিস্থিতি তা কি হতে চলেছে সেটা তো এখন অবশ্যই সময়ের অপেক্ষা এবং সময়ের গহ্বরে লুকিয়ে রয়েছে আদৌ কি পরিস্থিতি তৈরি হবে। অলিন্দের বদল এবং একই সঙ্গে সেই মোতাবেক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ যে ডায়মন্ড মডেল নিয়ে আমরা কথা বললাম, যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুখ থেকে আমরা শুনতাম, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি আদৌ কি সেকেন্ড ইন কমান্ড? যে ধরনের হুঙ্কার তিনি ছাড়তেন, আসলে ভাইপো বাবু, আবারও বলছি আমরা, এই ভাইপো বাবু যাকে শুভেন্দু অধিকারী আখ্যা দিয়ে বারবার তিনি প্রশ্ন আকারে ছুড়েছেন, এই ভাইপো বাবু যে বিগ জিরো সেটা হয়তো প্রমাণ পাচ্ছে আজ। একদিকে জাহাঙ্গীর নেই, তার ফলাফল সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচলের তলায় লুকিয়ে থাকা ভাইপোর আজ কি পরিস্থিতি সেটাও হয়তো সামনে আসছে। আমরা একটু শোনাই, পুরনো বক্তব্যে ফিরে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলতেন, শুনুন। বহু আলোচিত ডায়মন্ড মডেল শুরু হয়েছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস। এই ডায়মন্ড হারবারে নাকি হাত পড়লে সেই হাত নাকি উপড়ে নেওয়ার মতন হুমকি আমরা শুনেছিলাম, কেউ হাত দিতে পারবেন না। আজ সেই ডায়মন্ড হারবার মডেল, সেখানে প্রথম হলো বিজেপি আর তার দ্বিতীয় স্থানে ফলতায় উঠে আসলো বামেরা। হয়তো আরো যদি রাজনৈতিক দল থাকতো সেগুলোকেও ছাপিয়ে যেত আজ, মানে তৃণমূল কংগ্রেস থাকতো তাদেরও নিচে। হ্যাঁ, আজকে এই পরিস্থিতি, দলটা কি থাকবে? তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলা হতো, অল কালীঘাট তৃণমূল কংগ্রেস না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেটা আপনারা ভালো বলতে পারবেন। যাই হোক, আজকে সময় শেষ, কিন্তু লাগাতার আওয়াজ তো উঠবেই, লাগাতার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আর এই বার্তা যা আসছে তাও আপনাদের সামনে রাখবো। আজ শেষ করছি এখানেই, নমস্কার, দেখতে থাকুন সিএন।